জানো হ্যাঁ, মানে হচ্ছে যারা, মানে তোমাকে যদি ডেফিনেশন পড়ে, কারণ এরকম ডেফিনেশন দেয় বা তোমাদের ক্লাস 7 হয়তো ছিল, যেসব বস্তু উদ্দীপনায় সাড়া দেয় না, স্বেচ্ছায় নড়াচড়া করতে পারে না, বা মানে চলন বা গমন করতে পারে না, মানে হাঁটতে বা উঠতে বা এক জায়গা থেকে নিজে থেকে সরতে পারে না, বৃদ্ধি হয় না, বংশ বিস্তার করে না, জন্ম মৃত্যু নেই এবং জীবন চক্র নেই, তাদের জড় উপাদান বলে, যেমন আলো, বাতাস, জল, মাটি, খনিজ লবণ, কাঠ। এটা ক্লাস 7 পড়েছো, তাই তো? আর যেটাকে বায়োটিক উপাদান বলা হয়, মানে যেসব বস্তু চলন ও গমনে সক্ষম, মানে অ্যাবায়োটিক উপাদানের অপোজিট। এখানে সব না ছিল, বায়োটিকে সব হ্যাঁ হবে। তার মানে যেসব বস্তু চলন ও গমনে সক্ষম, উত্তেজনায় সাড়া দেয়, যাদের পুষ্টি ও বৃদ্ধি ঘটে এবং বংশ বিস্তারে সক্ষম, এবং নির্দিষ্ট জীবচক্র আছে এবং যাদের জন্ম মৃত্যু আছে, তাদের সজীব উপাদান বলে। এই জিনিসটা তোমরা ক্লাস 7 পড়েছো। তো এখানে যেমন সজীব বস্তু উপাদান বলতে উদ্ভিদ ও প্রাণী বা জীবাণু হবে। তো আমরা আজকে যেটা পড়বো, তোমাদের যেটা সিলেবাসে রয়েছে, জীবদেহের গঠন। আচ্ছা, জীবদেহ গঠন করতে গেলে আগে সিম্পল চিন্তা করো। আচ্ছা, একটা বাড়ি তৈরি করতে গেলে কি কি ইউজ করা হয়? ইট দিয়ে তৈরি করা হয়, তাই তো? তার মানে এক একটা ইটকে পরপর সারি সারি করে রেখে তৈরি করা হয়, মানে ইট সাজি। আবার ধরো তুমি কোনো মালা তৈরি করছো, একটা একটা ফুল দড়িতে গেঁথে মালা তৈরি করছো, তার মানে একটা 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 ছোট ইট বা তোমার ফুল গেঁথে তুমি তৈরি করছো একটা মালা বা একটা বাড়ি। তার মানে এখানে এই যে সব থেকে ক্ষুদ্রতম যেটা হচ্ছে একটা ইট, বা সব থেকে ক্ষুদ্রতম একটা ফুল হচ্ছে, মানে একটা ধরো বিশাল মালা তৈরি করলে, তার মধ্যে সব থেকে ছোট একক কোনটা হচ্ছে? ফুলটা। বা একটা বিশাল বাড়ি তৈরি করলে তার সব থেকে ক্ষুদ্রতম একক হচ্ছে তোমার একটা ইট, তাই তো? ঠিক আমাদের দেহেরও, মানে যেটা সজীব কোষ বা সজীব উপাদান বলছি, তার ভেতরেও এরকম ছোট ছোট কোষ রয়েছে। মানে কোষ না, বলছে জীবদের ক্ষুদ্রতম একক, মানে সব থেকে ছোট অংশ যেটা, বা ক্ষুদ্রতম একক বা ইউনিট কে বলা হচ্ছে তোমার কোষ। মানে যার মাধ্যম থেকে তোমার কি হয়ে যাচ্ছে, যেমন একটা ইট দিয়ে দিয়ে তুমি পরপর একটা বাড়ি তৈরি করে ফেললে, বা একটা ফুল গেঁথে গেঁথে তুমি একটা মালা তৈরি করে ফেললে। তার মানে ওইটা কি একটা ইট বা একটা মালা, মানে একটা ফুল কি করছে, ওই মালাটা গঠনের জন্য সাহায্য করছে, তাই তো? তার মানে সেম একইভাবে জীবদের গঠনের জন্য যে এককটি আছে সেটা হচ্ছে তোমার কোষ, তাই তো? মানে যেটাকে সেল বলা হচ্ছে। আচ্ছা, এমন নর্মালি বলছে সেলকে মাইক্রোস্কোপে দেখতে পায়, মানে খালি চোখে দেখতে পাওয়া যায় না, কিন্তু মাইক্রোস্কোপে দেখতে পাওয়া যায়। তাহলে এমন একটা কোষের নাম বলো যেখানে খালি চোখে দেখা যায়। এককোষী প্রাণী। এমনি তুমি বলো, তুমি বাড়িতে প্রতিদিন দেখো, অ্যামিবা তো প্রতিদিন দেখো না, হয়তো বইয়ের ছবিতেই দেখেছো। শামুক তো এককোষী। শামুক কোথায় এককোষী? বাড়িতে প্রতিদিন দেখছো, কিন্তু আমি বলছি এমনই এক্সাম্পলের উদাহরণ রয়েছে যেখানে একটাই কোষ আছে। এমনকি মানে তুমি বাড়িতে প্রতিদিন বলতে কি, তুমি জানো হচ্ছে কি বলে, এমনি নর্মালি তুমি দেখছো। এককোষী একটা কোষ দিয়ে গঠিত সজীব উপাদান, যার বৃদ্ধি আছে, মানে পুষ্টি বা বৃদ্ধি ঘটে, বংশ বিস্তারে সক্ষম। আরে ডিম ডিম, পোল্ট্রির ডিম বা হাঁসের ডিম বা যে কোনো ডিম,
ওটার কোষ কটা থাকে? একটাই তো থাকে। ওইটারই কোষ ডিভিশন হয়ে তবে ওইটা তোমার যে প্রাণীর ডিম সেই প্রাণীতে পরিণত হচ্ছে, তাই না? তার মানে ডিমকে খালি চোখে দেখা যায়, যেটা এককোষী। মানে তোমাকে এরকম কোশ্চেন জিজ্ঞেস করতেই পারে, এমন একটা কোষের একটা এককোষী সজীব উপাদানের নাম বলো যেটাকে খালি চোখে দেখা যায়, বা এমন একটি কোষের নাম বলো যেটাকে খালি চোখে দেখা যায়। তখন তোমার অ্যান্সার হবে ডিম, তাই তো? তো ডিমকে তুমি প্রতিদিনই দেখছো। এবার দেখো, তাহলে আমরা কি বললাম, একটা পয়েন্ট বললাম, জীবদের গঠনগত একক হচ্ছে, মানে কোষ হলো জীবদের ক্ষুদ্রতম গঠনগত একক। কোষকে খালি চোখে দেখা যায় না, ব্যতিক্রমী হচ্ছে তোমার ডিম। ডিম একটি কোষ দিয়ে গঠিত। কোষকে অণুবীক্ষণ যন্ত্রে দেখা যায়, মানে মাইক্রোস্কোপে দেখা যায়, তাই তো? এরপর বলছে যে আর একটা, যে ডেফিনেশনেতে যেটা পড়েছিলে, যে বস্তু চলন ও গমনে সক্ষম, উত্তেজনায় সাড়া দেয়, যাদের পুষ্টি বা বৃদ্ধি ঘটে। ঠিক কোষেরও কি ঘটে, যে কোষের কার্যকারী, মানে এই এই যে উত্তেজনায় সাড়া দিচ্ছে বা চলন গমনে সক্ষম হচ্ছে, বা যাদের পুষ্টি বা বৃদ্ধি করছে বা বংশ বিস্তার করছে, তার মানে এটা কি করছে, কোষটা, ওই কোষটা কাজ করছে, তাই তো? তার মানে জীবদের কার্যগত একককে বলা হবে তখন কোষ বলা হয়। তার মানে কোষের একটা ডেফিনিশন আছে, কোষ হলো জীবদের ক্ষুদ্রতম গঠনগত একক, যাকে তুমি খালি চোখে দেখতে পাচ্ছ না এক্সেপ্ট এগ বা ডিম। আর আরেকটা যেটা বলছি, যেখানে তোমার কার্য করছে, যেমন বংশ বিস্তার করছে বা তোমার বৃদ্ধি পুষ্টি চলন গমন সব করছে, তার মানে সেই ওই কোষটা কি করছে, তার কাজ করছে। তার মানে তখন হবে যে কার্যগত একক, মানে কোষ হলো জীবদের যৌবনিক ক্রিয়ামূলক একক, বা জীবদের ক্রিয়ামূলক একককে কোষ বলে। তার মানে কোষের দুখানা ডেফিনেশন পাচ্ছ, একটা গঠনগত একককে ক্ষুদ্রতম বা গঠনগত একককে কোষ বলা হচ্ছে, আর একটা ক্রিয়ামূলক মানে যে কার্য করছে একককে কোষ বলা হচ্ছে। তার মানে কোষের ডেফিনেশনে তাহলে দুটো মেন পয়েন্ট আসছে, মানে কোষ কাকে বলে পরীক্ষা আসতেই পারে। তারপর হচ্ছে কোষের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো প্রজননশীলতা, অর্থাৎ কোষ তার মতন দেখতে নতুন কোষের জন্ম দেয়, ঠিক আছে, এটাকে বলে প্রজননশীলতা। এবার হচ্ছে তোমার কোষের ডেফিনেশন, সজীব আবরণ বিশিষ্ট প্রোটোপ্লাজম দিয়ে গঠিত প্রজননশীল জীবদের গঠনমূলক ও ক্রিয়ামূলক একককে কোষ বলে। একবার ডেফিনেশনটা পড়ো। আগে এখান থেকে পড়ে আসো। এটা এবার এটা কার্যকারী মূলক, এই ডেফিনেশনটাই মনে রাখতে হবে। এবারে এটা পড়া গেল, মানে এই যে যে কাজগুলো করছে, এই যে ধরো উত্তেজনায় সাড়া দিচ্ছে, তাদের পুষ্টি ও বৃদ্ধি ঘটাচ্ছে, বংশ বিস্তারে সক্ষম, এবং নির্দিষ্ট জীবন চক্র আছে, ওটাকেই জৈবনিক ক্রিয়া বলা হচ্ছে, বা জন্ম মৃত্যু আছে। এবার দেখো, তোমার কোষের আবিষ্কারের ইতিহাস, ফার্স্ট কি বলছে যে 1665 খ্রিস্টাব্দে ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক, নামটা শুনেছো?
মানে এটা আগেও পড়েছো। রবার্ট হুক নিজের তৈরি অণুবীক্ষণ যন্ত্র। কর্কের পাতলা ছেদ, মানে এখানে কর বলতে তোমার, হ্যাঁ, কর্কের পাতলা ছেদ পরীক্ষা করার সময় লক্ষ্য করেন যে ওই কর্কের টুকরোটি অসংখ্য মৌচাকের কুঠিরের মতো, মানে প্রকর্ষ, মানে মৌচাক কি হয় কি এরকম টাইপের হয়তো, হেক্সাগন বা পেন্টাগন এরকম টাইপের হয়তো। এই যে আমি এখানে যেটা ড্র করছি এরকম টাইপের তোমার দেখতে লাগে। বা তোমার এরকম ভাবে আরো ড্র করতে পারো। তাহলে ওই কর্কের টুকরোগুলো অসংখ্য মৌচাকের কুঠিরের মতন প্রকোষ্ঠ নিগঠিত। ওই প্রকোষ্ঠগুলিকে তিনি প্রথম বলে ল্যাটিন অর্থে ঘর বলছে, যেটাকে সেলুলয়েড বলছে বা সেল নামে পরবর্তীকালে এটাকে কোষ বা সেল বলা হচ্ছে। ল্যাটিন শিলা মানে হলো স্পেস, মানে তোমার এই যে শিলা যেটা, মানে ল্যাটিন অর্থ সেলুলয়েড মানে তোমার আসছে তোমার ঘর, আর ল্যাটিন অর্থে সেলকে তোমাকে বলা হচ্ছে হলো স্পেস। এরপরে বলছে যে রবার্ট হুক এর পর্যবেক্ষণ করা কোষগুলি ছিল মৃত, মানে এই লাইনটা ইম্পর্টেন্ট কিন্তু। রবার্ট হুক যেই পরীক্ষাটি করে কোষের আবিষ্কার করেন, সেই পরীক্ষাতে কোষগুলো কি ছিল, জীবিত না মৃত, এরকম মৃত, এরকম ট্রু ফলস টাইপের কোশ্চেন দিতে পারে। এইটা গেল 1665 খ্রিস্টাব্দ, মানে 1665। 1674 খ্রিস্টাব্দে ডাচ বিজ্ঞানী অ্যান্টনি ভ্যান লিউজেনহুক বা লুইনহুক, ওকে, এটা লুইজেন বলছে, তুমি এমনি ইংলিশ উচ্চারণটা তোমার এটা লুইনহুক প্রচলিত অণুবীক্ষণ যন্ত্রে, মানে প্রচলিত নিজের অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন। অণুবীক্ষণ যন্ত্রের উন্নতি ঘটিয়ে, মানে যেইটা অণুবীক্ষণ যন্ত্র আগে আবিষ্কার হয়েছিল তাকে আরো মডার্নাইজ করেছে, ঘটিয়ে প্রথম সজীব কোষের পর্যবেক্ষণ করেন তিনি আণুবীক্ষণিক উদ্ভিদ ও প্রাণী। আবার মানুষের আরবিসি মানে লোহিত রক্তকণিকা, এটা জানো তো, রেড ব্লাড সেল যেটা, হ্যাঁ, রেড ব্লাড কর্পাসল। তারপর জীবাণু পর্যবেক্ষণ করে, এটা হচ্ছে 1674 খ্রিস্টাব্দে। তারপর 1831 খ্রিস্টাব্দে রবার্ট ব্রাউন নিউক্লিয়াসের নামকরণ করে। আবার 1939, মানে বেশি দিন আগেকার না, যেটাকে বলা হচ্ছে পার্কিনিস আর পার্কিনিস প্রোটোপ্লাজমের নামকরণ করে। তো এইটা হচ্ছে মেন ক্লাস 8 লেভেলের কোষ আবিষ্কারের ইতিহাস। তুমি একবার চোখ বোলাও, এটা কারণ বায়োলজি অনেকটা ইনফরমেটিভ টপিক টাইপ, যতটা মুখস্থ করতে পারবে তত ভালো, যত ইনফরমেশন গ্যাদার করতে পারবে। এরপরে আমরা কি বললাম, অণুবীক্ষণ যন্ত্র, তাই তো? অণুবীক্ষণ যন্ত্রে তুমি সেলকে দেখতে পাচ্ছ, ঠিক এখানেও আমরা এই যে ছবিটা দেওয়া আছে, দুটো ছবি দেখতে পাচ্ছ তো, অণুবীক্ষণ যন্ত্রের ছবি। তোমার এটা হচ্ছে তোমার, এইটা হচ্ছে ইলেকট্রনিক, আর এইটা হচ্ছে তোমার, এই দুটো ছবি দেখবে তোমাদের স্কুলের ল্যাবেতে রয়েছে, এইটা আছে, এই যে এই ছবিটা, এইটা নেই স্কুলে, বা কোন কোন স্কুল হয়তো কিনতে পারে।
এগুলোকে বলা হচ্ছে কি অনুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপ। তো মাইক্রোস্কোপের ডেফিনিশনে যদি আসো, যে যন্ত্র বা সরঞ্জাম ব্যবহারের দ্বারা খালি চোখে দেখা যায় না এমন ছোট ছোট বস্তুর, মূলত কোষ বা কোষীয় বস্তুর স্পষ্ট এবং বিবর্ধিত রূপ পর্যবেক্ষণ করা যায়, তাকে অনুবীক্ষণ যন্ত্র বলে। কারণ কি, একটা হচ্ছে ইলেকট্রনিক্স আর একটা হচ্ছে সিম্পল, মানে সরল যেটা। এই দুটো মাইক্রোস্কোপ, তারপরে আরো আছে, আমি পরপর বলছি। তো এইটা গেল তোমার অনুবীক্ষণ যন্ত্র। তার মানে মেন কাজ কি হচ্ছে, যে তুমি ছোট জিনিসকে বা যেটা তুমি খালি চোখে দেখতে পাচ্ছ না, কিন্তু তুমি অনুবীক্ষণ যন্ত্রে যেইটাকে দেখতে পাবে, যেই যন্ত্রের মাধ্যমে তুমি দেখছো সেই যন্ত্রটাকে বলা হচ্ছে অনুবীক্ষণ যন্ত্র। মানে হচ্ছে যে যন্ত্র বা সরঞ্জাম ব্যবহার করে খালি চোখে দেখা যায় না এমন ছোট ছোট বস্তুকে সেই যন্ত্রের সাহায্যে দেখা যায়, তাকে বলা হয় অনুবীক্ষণ যন্ত্র। ঠিক আছে, কারণ তোমাদের বইতে রয়েছে অনুবীক্ষণ যন্ত্র নিয়ে। এই যে তোমার দুটো ছবি দেখাচ্ছে, এই দুটোই তোমার অনুবীক্ষণ যন্ত্রের ছবি। এই ছবিটা হয়তো তোমাদের স্কুলেতে দেখবে, এই যে ছবিটা আছে, বুঝতে পারলে? মানে এইটাই থাকে নর্মালি, এইটা খুব কম স্কুলে রয়েছে। এবার কারণ ওগুলো ডিপেন্ড করে স্কুলের উপর, কোন স্কুল মানে বা সেই স্কুলের হেডমাস্টার তার কি বলে ল্যাব কিভাবে সাজাবে। কারণ এগুলো সবই অ্যাকচুয়ালি স্কুলে থাকার কথা, মানে বোঝানোর জন্য স্টুডেন্টদেরকে। যখন 11-12 স্কুল হবে, তো এগুলোকে রাখা দরকার। যেমন আমাদের মানে ম্যাক্সিমাম, কারণ এই জন্য গভর্নমেন্ট টাকা দিচ্ছে। তো যাকে বাদ দাও। তাহলে অনুবীক্ষণ যন্ত্র কি জিনিস, জিনিসটা বোঝা গেল তো, যে যেটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না, সেই বস্তুটাকেই যখন যে যন্ত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, সেটাকেই বলা হচ্ছে, সেই যন্ত্রটাকে বলা হচ্ছে অনুবীক্ষণ যন্ত্র, তাই তো? আবার ডেফিনেশনটা পড়ো। ওই যে বিবর্ধিত রূপ মানে বড় করে দেখছি। এবার দেখো, অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার ফার্স্ট কিভাবে হয়েছিল। দেখো বলছে এর অনুবীক্ষণ যন্ত্রেরও আবিষ্কারেরও ইতিহাস, মানে ফার্স্ট কিভাবে কিভাবে এটা আপডেট হয়েছে। এবার বলছে ফ্রান্সিস জেনসন, চাচিয়া জেনসন, 1590 সালগুলো দেখবে, আজ থেকে প্রায় 500 বছর আগে খ্রিস্টাব্দে প্রথম অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করে ফ্রান্সিস জেনসন আর চাচিয়া জেনসন। এখানে যা এই বর্গীজয়ের আঁকা উচ্চারণটা করতে পারো, বা অ্যাকচুয়ালি এইটা করতে পারো ইংলিশ উচ্চারণটা। ওকে, তারপর গ্যালিলিও গ্যালিলি 1610 খ্রিস্টাব্দে বিশেষ ধরনের একটি চোঙের মধ্যে দুটি কাঁচের লেন্স বসিয়ে অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করে। ঠিক আছে, তারপর হচ্ছে রবার্ট 1665 খ্রিস্টাব্দে অপেক্ষাকৃত উন্নত অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করে। মানে এদের দুজনের থেকে আপডেট। তারপরে লিয়েন হুক 1674 খ্রিস্টাব্দে আরো উন্নত অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করে। তারপর নল অর রুস্কা, এখানে নলের ইংলিশ স্পেলিংটা কে এর উচ্চারণটা হয় না। আর রুস্কার 1930, এটাও বেশি দিন বয়স না কিন্তু, খ্রিস্টাব্দে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেছে। তো এই ইনফরমেশনটাকে দেখো, এটা টোটালটা ইনফরমেশন তোমার হচ্ছে কি বলে জেনারেল নলেজে কাজে লাগবে, আর হচ্ছে তোমার স্কুলে গুলে কোনো পরীক্ষাতে দিতে পারে। নর্মালি এইটাই দেয়, বা অনুবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন, তোমাদের বইতে যেই নামটা লেখা রয়েছে সেটাই লিখবে। হয়তো এই যে ফ্রান্সিস জেনসন নাম নাও লেখা থাকতে পারে। হম, মানে তোমাদের বইতে যেটা আছে দেখবে। ঠিক আছে, এরপরে দেখো তোমার অনুবীক্ষণ যন্ত্র
প্রকারভেদ। মানে অনুবীক্ষণ মানে মাইক্রোস্কোপকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে আলোক অনুবীক্ষণ যন্ত্র আর একটা ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র। আলোক অনুবীক্ষণ যন্ত্র যে অনুবীক্ষণ যন্ত্রে দৃশ্যমান আলোক রশ্মি বা সূর্যালোক বা বৈদ্যুতিক আলোর সাহায্যে বস্তুকে আলোকিত করে একটি বা দুটি লেন্সের মাধ্যমে বস্তুর বিবর্তিত রূপ পর্যবেক্ষণ করা যায়, তাকে আলোক অনুবীক্ষণ যন্ত্র বলে। মানে যে অনুবীক্ষণ যন্ত্রে লাইটের প্রেজেন্সে হয়, মানে যে অনুবীক্ষণ যন্ত্র দৃশ্যমান আলোক রশ্মি মানে কি কি হতে পারে, সূর্যের আলো হতে পারে, এমনি নর্মাল লাইটও হতে পারে বা বৈদ্যুতিক লাইট, তার সাহায্যে বস্তুকে আলোকিত করছো, মানে যেই বস্তুটাকে তুমি দেখতে চাইছো তাকে আলোকিত করছো। এবং সেখানে একটি বা দুটি লেন্স, কখনো একটা লেন্সও দেওয়া হয় বা দুটো লেন্স দেওয়া হয়, মাধ্যমে বস্তুর বিবর্তিত রূপকে পর্যবেক্ষণ করা হয়, তাকে আলোক অনুবীক্ষণ যন্ত্র বলে। প্রকারভেদ কি কি আছে বলছে, আলোক অনুবীক্ষণ যন্ত্র দুই রকমের হয়, একটা হচ্ছে সরল আলোক অনুবীক্ষণ যন্ত্র আর একটা যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্র। এখানে যে ছবিটা দেখেছিলেন এইটা হচ্ছে সরল আর এইটা হচ্ছে তোমার যৌগিক, মানে এটা হচ্ছে কমপ্লেক্স। এটা ইলেকট্রনিক্স না, ইলেকট্রনিক্স গুলো হচ্ছে তোমার যেখানে মানে আলাদা করে মানে ছবিটা দেখবে টিভির স্ক্রিনে বা তোমার কম্পিউটারের স্ক্রিনে, মানে এমনই জিনিস এখানে তোমাকে এখানে চোখ লাগিয়ে দেখতে হবে, বা এইটা তো তোমাকে লেন্স ঘুরিয়ে চোখ লাগিয়ে দেখতে হবে। কিন্তু ইলেকট্রনিক্স গুলো এমনই রয়েছে যে যেটার ছবি দেখতে যাচ্ছ তার ছবি তুমি কম্পিউটারে দেখতে পাবে, মানে ডিসপ্লেতে দেখতে পাবে, সেইটা হচ্ছে তোমার ইলেকট্রনিক্স। ঠিক আছে, ইলেকট্রনিক্স হুম না না এটা ইলেকট্রনিক্স না, দুটোই হচ্ছে তোমার নর্মাল সরল অনুবীক্ষণ যন্ত্র বা আলোক অনুবীক্ষণ যন্ত্র। আলোক অনুবীক্ষণ যন্ত্র দুটো টাইপ, একটা হচ্ছে সরল আলোক অনুবীক্ষণ যন্ত্র আর একটা যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্র। এইটা হচ্ছে তোমার সরল দাঁড়াচ্ছে, তোমাদের বইতে ছবি দিয়ে আছে দেখো, এটা সরল আলোক অনুবীক্ষণ যন্ত্র। আর এটা হচ্ছে যৌগিক। তো এই দুটোই কি আমাকে কি করতে হবে, চোখ দিয়ে দেখতে হবে, মানে চোখ লাগিয়ে দেখতে হবে। আর ইলেকট্রনিক্সটা যেটাকে তুমি টিভি স্ক্রিনের মতন দেখবে। আমি এবার এখানে আসি, তো এইটা বললাম প্রকারভেদটা বললাম, বলছে এবার আলোক অনুবীক্ষণ যন্ত্র দুই রকমের, একটা হচ্ছে সরল আলোক অনুবীক্ষণ যন্ত্র, যেটা ছবিটা আমি এখানে দেখিয়েছি দেখো, ওই যেই ছবিটা আগেই বলছিলাম এইটা, এটা হচ্ছে তোমার সরল আলোক অনুবীক্ষণ যন্ত্র। তো সরল আলোক অনুবীক্ষণ যন্ত্র হচ্ছে যে আলোক অনুবীক্ষণ যন্ত্রে একটি মাত্র লেন্স থাকে, তার মানে এইটাতে আমার কটা লেন্স আছে, একটা লেন্স আছে। যৌগিকে দুখানা লেন্স থাকে, মানে একটি মাত্র লেন্স থাকে এবং বিবর্ধন ক্ষমতা সীমিত, মানে বড় হওয়ার ক্ষমতা, মানে যেই জিনিসটাকে তুমি দেখবে সেটা একটা লিমিট রয়েছে, মানে 10 থেকে 20 গুণ বড় দেখবে। কত বলছে, নমুনাকে 10 থেকে 20 গুণ বড়, 10 to 20 গুণ বড় দেখে। মানে কারণ কি এখানে বিবর্ধন ক্ষমতাটা কি বলছে, সীমিত, যার মানে এর বেশি দেখতে পাবে না, তাকে সরল আলো অনুবীক্ষণ যন্ত্র বলে। এবার বলছে যেমন এইটার সাহায্যে কি কি দেখা যায়, বলছে পাতার শিরার বিন্যাস, ঠিক আছে, পাতার যে শিরাগুলো আছে তার বিন্যাস দেখতে পাবে, ফুলের ব্যবচ্ছেদ দেখতে পাবে, তারপর পতঙ্গের উপাঙ্গ প্রভৃতি স্থূল গঠন গুলো এই অনুবীক্ষণ যন্ত্রে পর্যবেক্ষণ করা যায়। তার মানে সরল আলো অনুবীক্ষণ যন্ত্র যেখানে কটা লেন্স থাকে, একটা থাকে, যেটা কত গুণ বাড়ে, 10 থেকে 20 গুণ বাড়বে। এবং এই লেন্সের সাহায্যে তুমি কি কি দেখতে পাবে, পাতার শিরার বিন্যাস দেখতে পাবে, ফুলের ব্যবচ্ছেদ দেখতে পাবে, আর পতঙ্গের উপাঙ্গ প্রভৃতি স্থূল গঠন মানে যেগুলো একটু বড় গঠন তাদেরকেই তুমি দেখতে পাবে। তাই তো সরল অনুবীক্ষণ যন্ত্র, এই জায়গাটা একবার দেখে নাও, ভালো করে দেখে নাও।
ফুলের ব্যবচ্ছেদ মানে তুমি বিভিন্ন টাইপের ফুলকে তুমি যদি কাটো, কাটো মানে তুমি ওই যে পাতাগুলোর মতন যে থাকে, বা ফুলকে এরকম ভাবে কাটার পরে ওর ভেতরে যে ফুলের ভেতরে যেই তোমার ওই যে ধরো এরকম টাইপের থাকে না, এরকম লম্বা সির মতন, বা ফুলকে যে কোনো ফুলকে কাটলে যেরকম দেখা, বা পাতার ফিরার বিন্যাস, এগুলো তুমি যেগুলো একটু আকৃতিতে বড় সেইটা তুমি সরল অনুবীক্ষণ যন্ত্রে দেখতে পাবে। যেটা দেখবে প্রত্যেকটা স্কুলে একটা রয়েছে, যাদের 12 পর্যন্ত স্কুল তাদের স্কুলেতে এই অনুবীক্ষণ যন্ত্রটা মাস্ট আছে, মানে যেটা একটা লেন্স দিয়ে দেখা যায়। তার মানে আলোক অনুবীক্ষণ যন্ত্র, যেটা আমি প্রথমে ডিভিশন করেছিলাম, তার মানে সেটা বস্তুর ওপর আলো ফেলে বা সূর্যের লাইট বা বৈদ্যুতিক লাইটে বস্তুর ওপর পড়তে হবে, তবেই তুমি দেখতে পাবে। এটা গেল সরল আলোক অনুবীক্ষণ যন্ত্র। এরপর হচ্ছে তোমার যৌগিক, যেটা এই ছবিটা যেটা হোয়াইট কালারের আগে দেখিয়েছিলাম, তো এইটা হচ্ছে তোমার যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্র। বলছে যা আলোক অনুবীক্ষণ যন্ত্রের দুটি ভিন্ন লেন্স, মানে দুটি ভিন্ন টাইপের লেন্স থাকে, মানে সেম লেন্স, একটা বলছে অ্যাকিউলার লেন্স আর একটা অবজেক্টিভ লেন্স, যুগ্মভাবে বস্তু বা নমুনার অধিক বিবর্তিত রূপ গঠন করে, তাকে যৌগিক অনুবীক্ষণ যন্ত্র বলে। এই অনুবীক্ষণ যন্ত্রে বস্তু বা নমুনাকে 2000 থেকে 4000 গুণ বড় দেখায়, মানে আগেরটা ছিল 10 থেকে 20 গুণ, এখানে 2000 থেকে 4000 গুণ বড় দেখাবে। কারণ এখানে যে দুটো ভিন্ন লেন্স ইউজ করছে, সেটা হচ্ছে একটা হচ্ছে অ্যাকিউলার লেন্স আর একটা অবজেক্টিভ লেন্স। লেন্স নিয়ে যখন পরে লাইট নিয়ে বলবো তখন আরো ডিটেলসে বলবো ফিজিক্সের ভেতরে, তো এখন শুধু নামগুলো মনে রাখো। ওকে, এবার যুগ্মভাবে বস্তু বা নমুনার অধিক বিবর্তিত রূপ গঠন করে, কত গুণ? 2000 থেকে 4000 গুণ বড় দেখায়। এর মাধ্যমে কি কি দেখতে পাবে? ব্যাকটেরিয়া দেখতে পাবে, শৈবাল দেখতে পাবে, ছত্রাক দেখতে পাবে, প্রভৃতির বহির্গঠন, মূল কাণ্ড ও পাতার ক্রোমোজোমের বিভিন্ন গঠন এবং কোষীয় অঙ্গাণুর গঠন এই অনুবীক্ষণ যন্ত্রে পর্যবেক্ষণ করে। তার মানে আলো যেটা সরল ছিল তাতে তুমি 10 থেকে 20 গুণ বস্তুর থেকে বড় দেখতে পাচ্ছ। যখনই যৌগিক হচ্ছে, যৌগিকের মধ্যে তুমি দুটো টাইপের লেন্স থাকছে, একটা অ্যাকিউলার লেন্স আর একটা অবজেক্টিভ লেন্স, দুটো ভিন্ন টাইপের লেন্স, সেম লেন্স না। লেন্সের মানে অনুবীক্ষণ যন্ত্রের ভেতরে লেন্স থাকছে কটা? দুটো। সরলেতে একটা লেন্স ছিল আর যৌগিকে থাকছে তোমার দুটো। তাহলে দুটোর মধ্যে পার্থক্য যদি ডিফারেন্স করো, সরলেতে তুমি 10 থেকে 20 গুণ বড় দেখছো বস্তুর চেয়ে, কিন্তু যৌগিকে তুমি দেখছো 2000 থেকে 4000 গুণ বড়, এবং দুটোর কাজও দেখছো। এটা একবার পড়ো, এটা হয়তো তোমার বইয়েতে সেরকম ভাবে লেখা নেই, তোমাদের যে বইয়েতে লেখা রয়েছে যেটা। হ্যাঁ, এই যে বোর্ডেতে যে লেখাগুলো আছে না, এগুলোকে প্রিন্ট করতে যাবে না, কারণ এই পেজে লিমিট নেই। কারণ আমি এগুলোতে পেজ সাজিয়ে করিনি, মানে যেমন ভাবে খুশি করে দিচ্ছি আমি, যেমন বোর্ডে লিখে। হ্যাঁ, তোমাকে আমি এই যে লেখাটা রয়েছে, এই লেখার র ফাইল যেটা আমি টাইপ করে করেছি, এই যে ধরো এই যে যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্র, এই যে লেখাটা আছে, তার সাথে হয়তো পিকচারটা নাও পেতে পারো, ঠিক আছে? ওর যেটা হবে ওইটা হচ্ছে আমার রাফ কপি, মানে আমি যে তোমাকে ক্লাসে কি বলবো সেটাও আমাকেও তো হোমওয়ার্ক করতে হয়, নাহলে আমি ক্লাস বলবো কি করে, ঠিক আছে? মানে এই বোর্ডে তুলতে হয় অ্যাকচুয়ালি। তাহলে আমরা দুটো টাইপের অনুবীক্ষণ যন্ত্র দেখলাম, একটা হচ্ছে সরল আলোক অনুবীক্ষণ যন্ত্র আর একটা যৌগিক অনুবীক্ষণ যন্ত্র। সরলতে ছিল একটা লেন্স, মানে একটা টাইপের লেন্স, আর যৌগিকে থাকছে দুটো টাইপের লেন্স, একটা অ্যাকিউলার আর একটা অবজেক্টিভ লেন্স।
সরলেতে তুমি বস্তুর চেয়ে 10 থেকে 20 গুণ বড় দেখতে পাবে, আর যৌগিকে 2000 থেকে 4000 গুণ বড় দেখতে পাবে। এবার সরলেতে কি কাজ হয়, পাতার শিরার বিন্যাস দেখতে পাবে বা ফুলের ব্যবচ্ছেদ দেখতে পাবে। আর যৌগিকে তুমি ব্যাকটেরিয়াকে দেখতে পাবে, শৈবাল, ছত্রাক প্রভৃতির বহিঃ গঠনের মূল কাণ্ড পাতার ক্রোমোজোম পর্যন্ত তুমি দেখতে পাবে, যেটা হচ্ছে তোমার যৌগিক অণুবীক্ষণ যন্ত্র। তাহলে যে মাইক্রোস্কোপের ব্যাপারটা সেটা ক্লিয়ার হলো দুটো টাইপের দিয়ে। আমরা রয়েছি এই জায়গায়, কিন্তু অণুবীক্ষণ যন্ত্রের প্রকারভেদে আমরা শুধু বললাম আলোক অণুবীক্ষণ যন্ত্র, এটাই বললাম এখন। আলোক অণুবীক্ষণ যন্ত্র দুটো টাইপের, একটা হচ্ছে তোমার সরল আর একটা যৌগিক। এবারে আমরা আসবো ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র। তো ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে বলছে যে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দ্রুত গতি ইলেকট্রন প্রেরণ করে, কি প্রেরণ করা হচ্ছে, দ্রুত গতির ইলেকট্রন পাঠানো হচ্ছে। যেমন তোমাদেরকে রাদারফোর্ডে বলেছিলাম আলফা রে পাঠানো হচ্ছে, বা ইলেকট্রন যখন আবিষ্কার করা হয় তখন ক্যাথোড রে পাঠানো হচ্ছে, ক্যাথোড রেটাকেই বলা হয়েছিল ইলেকট্রন, তাই তো? তো সেখানে কি বলছে, যে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দ্রুত গতির ইলেকট্রন প্রেরণ করে নমুনা বস্তুর অধিক বিবর্ধিত দৃশ্য ফ্লুরোসেন্ট পর্দায়, মানে যেটাকে ফটোগ্রাফিক প্লেট বলা হচ্ছে সেটাকে ফ্লুরোসেন্ট স্ক্রিন বলা হয়, ফ্লুরোসেন্ট পর্দায় বা ফটোতে পর্যবেক্ষণ করা হয়, তাকে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র বলে। তাহলে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র কি ছিল, যে অণুবীক্ষণ যন্ত্রের মধ্যে দিয়ে বস্তুর উপর কি পাঠানো হচ্ছে, দ্রুত গতির ইলেকট্রন পাঠানো হচ্ছে, রে বা রেও বলতে পারো, মানে হচ্ছে সাহায্যে দ্রুত গতির ইলেকট্রন প্রেরণ করে নমুনা বস্তুর অধিক বিবর্ধিত দৃশ্য ফ্লুরোসেন্ট স্ক্রিনে, মানে তোমাকে চোখ লাগিয়ে দেখতে হবে না, তুমি স্ক্রিনে আলাদা দেখতে পাবে, যেটাকে ফটোতে পর্যবেক্ষণ করা হয় তাকে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র বলে। যেমন ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র দুই ধরনের, একটা হচ্ছে ট্রান্সমিশন ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আর একটা স্ক্যানিং ইলেকট্রনিক অণুবীক্ষণ যন্ত্র। আমি এখানে দুটো ছবি দেখিয়েছি, এইটা হচ্ছে তোমার প্রথমে যেটা দেওয়া আছে, এই 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 যে এইটা, এই যে উপরে যেটা বড় দেখছি এটা হচ্ছে স্ক্যানিং না, এইটা ছিল স্ক্যানিং, সরি সরি, এই যে এই ছোট যেটা দেখছো এইটা হচ্ছে স্ক্যান করে যেতে আসবে, আর স্ক্যানিং না, এটা ট্রান্সমিশন অণুবীক্ষণ যন্ত্র, আর স্ক্যানিংটা হচ্ছে এইটা। দুটো ছবি দেখো, মানে এরকম টিভির পর্দাতে তুমি আলাদা করে দেখতে পাবে বা কম্পিউটার স্ক্রিনে। এইটা হচ্ছে অণুবীক্ষণ যন্ত্রটা, এইটার নাম হচ্ছে তোমার, এইটা হচ্ছে তোমার স্ক্যানিং ইলেকট্রনিক অণুবীক্ষণ যন্ত্র, আর এইটা হচ্ছে তোমার ট্রান্সমিশন ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র। ঠিক আছে, ট্রান্সমিশন তো বলছি না, ট্রান্সমিশন অণুবীক্ষণ যন্ত্রের নমুনা বস্তুর বিবর্তিত প্রতিচ্ছবি নিচে থাকা ফ্লুরোসেন্ট পর্দায় দেখতে পাবে, এইটা নিচে থাকা ফ্লুরোসেন্ট পর্দা। আর হচ্ছে তোমার স্ক্যানিং ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের নমুনা বস্তুর উপরিতলে ত্রিমাত্রিক দৃশ্য টিভির পর্দায় দেখতে পাবে, যেটা টিভির পর্দা, মানে তুমি 3 ডাইমেনশনাল ফিগার দেখতে পাবে। দেখো ভালো করে, হ্যাঁ যেটাকে 3D বলে। এই যে এখানে তোমার মলিকুল টাইপের ছবি দেখাচ্ছে, এই স্ক্রিন, এইটাকে আমি একটু ধরো বড় করি তাহলে বুঝতে পারো। এই যে এই ছবিটা এখানে কি দেখাচ্ছে, কি তোমার দেখো এবার, এটা এখানে টোটাল স্ক্রিনটাকে দেখাচ্ছে, তাই মানে এখানে যেটা হচ্ছে এটা 3D মডেল হিসাবে দেখাচ্ছে। তো এই 3D মডেলে যেটা দেখাবে সেটা হচ্ছে তোমার স্ক্যানিং বলা হচ্ছে, মানে স্ক্যান করে ওইটা আসছে। তো এবার আর যেটা হচ্ছে তোমার ট্রান্সমিশন, যেটা যেটা দেখবে সেটা হচ্ছে তোমার তারই নিচে পর্দাতে দেখতে পাবে। এই যে এখানে বলেছে না যে ট্রান্সমিশন ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে নমুনা বস্তুর বিবর্ধিত প্রতিচ্ছবি নিচে ফ্লুরোসেন্ট পর্দায় দেখা যায়। দেখো ভালো করে দুটো ছবি, এইটা হচ্ছে তোমার ট্রান্সমিশন আর এইটা হচ্ছে তোমার স্ক্যানিং। তো অণুবীক্ষণ যন্ত্রের নমুনা বস্তুর উপরিতলে ত্রিমাত্রিক দৃশ্য দেখা যায়, মানে 3D পিকচারের মতন দেখতে পাবে, বুঝতে পারলে? তো
ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে কি পাঠানো হয়? দ্রুতগতির ইলেকট্রন পাঠানো হয় বস্তুর উপরে। এটা দুটো টাইপ, একটা হচ্ছে তোমার ট্রান্সমিশন ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র, আর একটা হচ্ছে স্ক্যানিং ইলেকট্রনিক অণুবীক্ষণ যন্ত্র। এই যে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে তুমি বস্তুকে কত গুণ দেখতে পাবে, বলছে 50,000 থেকে 3 লক্ষ গুণ বড় দেখতে পাবে। মানে চিন্তা করতে পারছো, 50,000 মানে 1 গুণ 2 গুণ বড়, এরকম ভাবে 20 গুণ বা 100 গুণ হলে কিরকম দেখো, এখানে সেইটা দেখবে 50,000 মানে 50,000 to 3 লাখ গুণ বড় দেখায়। এটা পড়ো আগে। এরপরে দেখো, এরপরে যেটা বলছে কোষের বৈচিত্র্য, না আরেকটা যেটা এখানে একটা পয়েন্ট ছিল, না ঠিক আছে। আচ্ছা, অণুবীক্ষণ যন্ত্র নিয়ে এবার আমরা কোথায় ছিলাম? কোষ নিয়ে বলছিলাম, তাই তো? কোষ হচ্ছে জীবদের গঠনগত ও কার্যগত একক, তাই তো? তাকে কোষ বলে। হ্যাঁ, জীবদের গঠনগত ও কার্যগত একক, এখানে ক্রিয়ামূলক লিখেছি, একই কথা, ক্রিয়া কার্য একই কথা, তাকেই বলা হয় কোষ। তো কোষ কিভাবে দেখেছে? ফার্স্ট অণুবীক্ষণ যন্ত্রেতে দেখেছে। তো অণুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপ, তার ডিটেলসটা তোমাকে বললাম, তাই তো? এবার এখানে একটা আরেকটা কথা বলে যে এই যে আলোক অণুবীক্ষণ যন্ত্রে ওখানে মিরর ইউজ করা হচ্ছে। তো আলোক অণুবীক্ষণ যন্ত্রে যেই সরল অণুবীক্ষণ যন্ত্র ছিল ওইটা হচ্ছে কনকেভ মিরর, মানে অবতলাকার থাকে। এই যে এখানে সরল বলেছিলাম না, এই যে সরল, এখানে যে মিররটা ইউজ করা হচ্ছে, মানে এখানে লেন্স বা মানে মিরর যেটা রাখা হচ্ছে, এখানে লেন্সের যে মিররটা থাকছে সেটা হচ্ছে কনকেভ মিরর থাকছে, CONCAV, মানে অবতলাকার। আর তোমার যৌগিকের ক্ষেত্রে থাকবে তোমার সমতল বা সমতল অবতলাকার, মানে সম অবতলাকার। ঠিক আছে, এটা পরের দিকে লেন্সে গিয়ে আরো ক্লিয়ার হবে। ঠিক আছে, কনকেভ আর একটা হয় কনভেক্স। এই এইটা হচ্ছে তোমার কনকেভ, আর এইটা হচ্ছে তোমার কনভেক্স। এটা হচ্ছে কনকেভ মানে অবতলাকার, এটা উত্তলাকার, এটা কনভেক্স। ঠিক আছে, এটা লেন্সে তোমাদের আলো চ্যাপ্টার আছে না? কত নম্বর চ্যাপ্টারেতে আলো আছে না একটা? তো সেই আলো চ্যাপ্টারেতে আসবে, মানে লাস্টের দিকে আছে। এগুলো সম্বন্ধে কিছু আইডিয়া আছে? কিছু কিছু জানো? ও ঠিক আছে, কোর্স সম্বন্ধে তেমন কিছু ঝামেলা নেই। না, কারণ দেখো, তোমাদের সঙ্গে একদিন ছাড়া ছাড়া আমার দেখা হচ্ছে, তো এই জীবন বিজ্ঞানটা প্রতিদিনের পড়া প্রতিদিনে করে ফেলতে হবে। কারণ জীবন বিজ্ঞান যত তুমি ইনফরমেশন গ্যাদারিং করে মনে রাখতে পারবে এবং হাতে লিখবে, মানে এই যে ধরো আমি যে লেখাগুলো লিখেছি এগুলো পড়ার পর তুমি কি হাতে লেখো না লেখো না? না না না, ওইটা খাতাতে তোলার পথে ছেড়ে দিলাম। তুমি যে বাড়িতে পড়ছো, তোমাকে কি যদি কোশ্চেন জিজ্ঞেস করে,
তাকে তুমি কি প্রপার উত্তর দিতে পারবে? মানে একদম পরীক্ষার মতন করে তুমি কি পড়ে লেখো? কেন লেখো না কেন? আমার পিডিএফ না, তোমার পড়া বলছি। না না, ওরম ভাবে পড়লে হবে না, ওরম ভাবে পড়লে মনে থাকবে না, পড়ে লিখতে হবে। তুমি পড়ার পরে যেটা তোমার নিজের তো পড়া, আমি ধরো পিডিএফ দিলাম কি না দিলাম, বা আমি বই থেকে বললাম বা কোনো জায়গা থেকে বলে দিলাম, কিন্তু তুমি নিজে কি পড়বে? কারণ ক্লাস এই যে তুমিই পড়ো, পরীক্ষা তুমিই দিতে যাবে, মার্কস তুমিই পাবে, এবং পড়াশোনাটা তোমাকেই করতে হবে তোমার মতন করে। মানে যেইটা এফেক্টিভ, যেইটা হবে, তুমি হয়তো ভাবছো যে আমি পড়ে নিচ্ছি এখন একটা চ্যাপ্টার বা দুটো চ্যাপ্টার, সেখান থেকে তোমার মনে থেকে যাচ্ছে, যখন 10খানা চ্যাপ্টার হবে, যখন আরো 4খানা সাবজেক্ট হবে, তখন কিভাবে মনে রাখবে? তোমাকে নিজেই বার করতে হবে যে তুমি মনে রাখবে কি করে। মনে রাখার উপায় ধরো আমি বলবো, তোমার বাবা বলবে, তোমার মা বলবে, বা তোমার স্কুলের টিচার বলবে, কিন্তু তোমাকে তোমার পড়াটা তোমাকেই করতে হবে। তার মানে এই যে বায়োলজি যে পড়ছো, ধরো ফিজিক্স কেমিস্ট্রি অনেকটা বোঝার জিনিস, বায়োলজি তো জিনিসটা বোঝার, কিন্তু এখানে মুখস্থ করতে হবে বেশি। কারণ এখানে ধরো এইটা গেল, আমি সিম্পল মাইক্রোস্কোপ নিয়ে পড়লাম, তো মাইক্রোস্কোপের পরে কোষ আসবে, কোষের কাজ আসবে, তার ফাংশন আসবে, তার গঠন আসবে, তার চিত্র আসবে। তো এগুলো এক একটা পার্টের এক একটা মানে ফাংশন আছে, মানে কাজ কাজ রয়েছে, বা তার দেখতে কিরকম। তুমি যদি খাতায় না লেখো কিন্তু মনে থাকবে। আমি তোমার বাবার সঙ্গে ডিসকাস করব যে তুমি পড়ার পরে তুমি লেখো কিনা, মানে নিজে লেখা, মানে ধরো তুমি কোনো জিনিসটা পড়লে, পড়ার পরে তুমি নিজে তোমার রাফ ওয়ার্ক করছো কিনা, তবে মার্কস উঠবে, নাহলে উঠবে না, কিন্তু বলে দিলাম। বুঝতে পারলে? মানে এই যে লেখাগুলো লিখলে তোমার পড়া হয়ে গেল, বই বন্ধ করতে তুমি লেখো, বা কোনো জিনিস মুখস্থ হচ্ছে না সেটাকে লেখো, লেখার হ্যাবিট নিয়ে আসতে হবে, তবেই মার্কস আসবে। কারণ পরীক্ষার খাতাতে তোমার নাম শুনে বা তোমার মুখ থেকে কেউ নাম দেবে না, তোমার রোল নাম্বার আর তুমি খাতায় কি লিখেছো, তোমাকে কেউ বলবে না, বা টিচার যিনি খাতা দেখবেন সে তোমার নামও দেখবে না বা রোল নাম্বারও দেখবে না, খাতাটা এসেছে, খাতাতে লেখা ঠিক আছে কিনা, মানে তুমি যেটা লিখেছো সেইটা ঠিক কিনা, সেইটা টিচার দেখবে। তার মানে তোমাকে যা কিছু রিপ্রেজেন্ট করা, সেটা তোমার রাইটিং এই করতে হবে। বোঝা গেল? মানে আমি যেন আমি বাবার কাছে খোঁজ নেবো, কিন্তু বা মায়ের কাছেও খোঁজ নেবো তুমি পড়ার পর লিখছো কিনা। মানে ধরো কোনো জিনিস তুমি 10 মিনিট বা 15 মিনিট পড়লে, বা তোমার হয়তো বললে যে আমার পড়া হয়ে গেছে, বা তোমার কিছু পড়া নেই, তুমি হয়তো রেস্ট করছো বা রিল্যাক্স মুডে চলে গেলে, কিন্তু তোমাকে যদি পরক্ষণে তুমি সেই পড়াটা পড়ে কতদিন মনে রাখতে পারবে, তুমি নিজে ভেবেছো কোনোদিন? হম হম। তো ভাবতে তো হবে, কারণ পড়াশোনা করলে ভালো করে করতে হবে। মানে যেটা হচ্ছে বেশ, মানে তোমাকে যদি বলে অনুবীক্ষণ যন্ত্র সম্বন্ধে তুমি কি জানো, তুমি আমি যে বললাম এইটা শুনে কি তুমি তোমার বাবাকে বোঝাতে পারবে, বা মাকে বোঝাতে পারবে, বা তোমার বন্ধুদেরকে বোঝাতে পারবে? হ্যাঁ, ধরো একবার পড়ে দিলে, এই যে অনুবীক্ষণ যন্ত্রে আমি কি বলেছি, কিছু বলিনি। অনুবীক্ষণ যন্ত্র জিনিসটা কি, সিম্পল ওয়ার্ডে তুমি কি বলবে? হুম। আমি অনুবীক্ষণ যন্ত্র জিনিসটা কি বলেছি, তুমি অনুবীক্ষণ যন্ত্রটাই আগে নিয়ে চলে আসছো, মানে যে যন্ত্রের সাহায্যে। হুম হুম হুম। সেই যন্ত্রকে বলা হয় অনুবীক্ষণ যন্ত্র। এবার অনুবীক্ষণ যন্ত্রের অনেক ইতিহাস বললাম, মানে এই যে হচ্ছে যে যন্ত্র বা সরঞ্জাম ব্যবহার করে, ব্যবহারের দ্বারা খালি চোখে দেখা যায় না এমন বস্তুকে, এমন ছোট বস্তুকে তুমি সেইটাকে বিবর্ধিত রূপে মানে বড় করে দেখছো, মানে এতটাই বড় করছো ওর ভেতরের অংশটা পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে, যেটা খালি চোখে দেখা যাচ্ছে।
সেই যন্ত্রটাকে অনুবীক্ষণ যন্ত্র বলছে। তাহলে অনুবীক্ষণ যন্ত্রে তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে, মানে ধরো তোমাকে তোমার বাবা বা মা জিজ্ঞেস করলো আজকে পড়ায় কি আমি কি বললাম, তুমি সেটা রিয়েলাইজ করেছো আমি কি বললাম? তো এই পড়লে ভালো করে পড়ো একদম, মানে এরকম মাথায় রাখো যে 1 নাম্বার কম হওয়া মানে, আমি বলেছি আগে 1 নাম্বার কম হওয়া মানে ফেল। তোমার যদি 40-এ পরীক্ষা হয় তোমাকে 40-ই পেতে হবে। এবার তুমি হয়তো এই যে আমি তোমাকে টেস্ট নিচ্ছি, এখানে যত ভুল করবে তত ফাইনালে গিয়ে ঠিক হবে। আমার কাছে ভুল করলে আমি তোমাকে মারবো না, ধরবো না, বুঝিয়ে আরো তোমার যাতে ভালো হয় আমি সেটা চেষ্টা করবো। ঠিক আছে, মানে এমনই মাথায় রেখে তোমাকে পড়তে হবে। কারণ তুমি যে পড়াশোনা করছো, করার চেষ্টা করছো, তুমি জানো, কিন্তু তুমি শর্টকাট ওয়ে খুঁজছো। পড়াশোনাতে কখনো শর্টকাট হয় না। পড়াশোনা সবসময় বেশি জানতে হবে, জ্ঞানকে মানে নলেজকে বিশাল করতে হবে, মানে সমুদ্র টাইপের করতে হবে, যেখানে তোমার জ্ঞান শোনার বা তোমার নলেজ বাড়ানা এরিয়াটা হচ্ছে লিমিটেড রাখলে হবে না, সেটাকে লিমিটলেস করতে হবে। তবেই পরীক্ষার খাতায় যে জিনিসটা লিখবে, বোঝা গেল? পড়ে লিখবে কিন্তু। তাহলে এইটা গেল তোমার অনুবীক্ষণ যন্ত্র। অনুবীক্ষণ যন্ত্র দুটো টাইপের, একটা হচ্ছে আলোক অনুবীক্ষণ যন্ত্র আর একটা ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র। আলোক অনুবীক্ষণ যন্ত্রে লেন্স ইউজ করা হয়, ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে ইলেকট্রন বস্তুর উপর প্রেরণ করা হয়, মানে পাঠানো হয়। আলোক অনুবীক্ষণ যন্ত্র তোমার 20 থেকে 10 থেকে 20 গুণ বাড়ে, বা 5000 থেকে 2000 থেকে 5000 গুণ বাড়ে। ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র 50 থেকে 3 লাখ, 50,000 থেকে 3 লাখ গুণ বেড়ে যায়। তাহলে এইটা হচ্ছে মেন। তো এই অনুবীক্ষণ যন্ত্র সম্বন্ধে তোমায় পড়ে এই ডেফিনিশন গুলো লিখবে। কারণ তোমার এই বায়োলজি দেহের গঠনে তোমাদের বইয়েতে দেখলাম অনেকখানি অনুবীক্ষণ যন্ত্র সম্বন্ধে এক্সপ্লেন করা আছে কোর্স বলার আগে, তাই তো? হুম 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 বইয়ের লাইন গুলো, এক সেকেন্ড দাঁড়াও দেখি বইটা কোথায় আছে। আমার আমার তোমাদের স্কুলের বইটা আমি বুঝছি। হুম, নতুন বইতে কি আছে? নতুন বইতে এক্সট্রা কিছু অ্যাড করেছে? হুম, বলো বলো। হুম 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 অবজেক্টিভ লেন্স। মানে তোমাদের বইতে এইটা আছে তো? এই যে ধরো প্রথম 1665 খ্রিস্টাব্দে রবার্ট হুক যেটা বানিয়েছিল, মানে গাছের কাণ্ডে ছাল দিয়ে তার সূক্ষ্ম প্রস্থচ্ছেদ তৈরি করে, তারপর নিজের মাইক্রোস্কোপের নিচে এটা এইটা দেয়, এইটা হচ্ছে প্রথম তোমার মাইক্রোস্কোপ। ঠিক আছে, এরপরে আস্তে আস্তে লিভেন হুক করে। তারপর হচ্ছে তোমার এই যে দুটো মানে যতই এই মাইক্রোস্কোপের যত চেঞ্জ হতে থাকে, মানে ডেভেলপ হতে থাকে, ততই কোষ সম্বন্ধে আরো বেশি জানা যায়। আমি আজকে এই
পর্যন্ত বললাম, কোষের বৈচিত্র্যের আগে পর্যন্ত শুধু অনুবীক্ষণ যন্ত্র। আমি তোমাকে এই যে আমি যেটা লিখেছি এর পিডিএফটা বা আগের কেমিস্ট্রি বা ফিজিক্সের যে লেখা আছে ওর পিডিএফটা আমি তোমাকে পাঠিয়ে দেবো। মানে ওইটা র ফাইল কিন্তু একদম, মানে ওইটা যেমন এখানে যেমন ছবি টবি যা দিয়ে আছে এরকম না, মানে আমার এদের এই যে বাংলাতে এগুলো তুলতে গেলে যেটা আমি ওয়ার্ডে লিখতে হয় সেই ফাইলটাই পাঠাবো, কারণ ওই ফাইলটা আমি নর্মালি কাউকে পাঠাই না। ঠিক আছে, মানে জাস্ট তোমার একটা রাফ ফাইল। আমি আমি আমার বক্তব্য যদি শোনো, তুমি এই এই যে লেখা রয়েছে এইটার ধরো পিডিএফটা প্রিন্ট করার দরকার নেই, আমি তোমাকে প্রত্যেক ক্লাসের পরে ওই এক পেজ বা 2 পেজের যে রাফ লাইনটা হচ্ছে সেটা পাঠাবো। ঠিক আছে, আর পড়ছো, পড়ার সাথে তুমি ওই কি বলে ভিডিও গুলোও দেখতে থাকো বা হচ্ছে তোমার কি বলে পিডিএফ নোট গুলোও রিড করতে থাকো। ঠিক আছে, তাহলে নেক্সট তোমার স্যাটারডে কিন্তু ম্যাথসে আজকে এই পর্যন্তই থাকবে। এর পরেরটা হচ্ছে কি বলে নেক্সট দিন বলবো, মানে কোর্সের ভেতরেরটা বলবো। নেক্সট দিন ম্যাথসে দেখো, ম্যাথসে হয় হচ্ছে কি বলে ওইটা তোর অনেকটা রিভিশন টাইপের হবে, মানে হয়তো ম্যাথসের কোনো একটা টপিকে রিভিশন করা, বা তোমার যদি কোনো চ্যাপ্টারে ডাউট থাকে সেইটা করাবো, তা না হলে নতুন চ্যাপ্টারে যাবো কিনা সেটা ডিসিশন এখনো নেই মোটামুটি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। বলো।